হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ অত্যধিক গরমের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই আবার চলে এসেছি তোমাদের সামনে বাংলা সাহিত্য, বাংলা বিষয়ে একটা অধ্যায় নিয়ে, অর্থাৎ বাঙালির বাংলা ভাষা ও সংস্কৃতি। এই বইটার দ্বিতীয় যে অধ্যায়, অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি কিন্তু তোমাদের সামনে প্রথম যে অধ্যায়, অর্থাৎ বাংলা গানের ইতিহাস নিয়ে প্রায় 55খানা প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে এইগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো পড়া শুরু করো। এটা তার 1 মাস আগে বা তার আগে আমি কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছো, যারা দেখেছো। আর যারা এখনো দেখে ওঠোনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা সাহায্য নেবে, কারণ এক্ষেত্রে আমি বলতে পারি তোমাদেরকে দীর্ঘদিনের বা দীর্ঘ বছরের স্কুল শিক্ষকতা করার কারণে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে আমি তুলে ধরছি সেগুলোকে কিন্তু একদম বলতে পারো যে আমি ছেকে ছেকে এই শিল্প এবং ভাষা এবং সংস্কৃতির প্রশ্ন উত্তর তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি। কারণ এই যে সংস্কৃতি বিষয়ে যে চ্যাপ্টারগুলো, 3টে চ্যাপ্টার আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এতটাই ইলাবোরেট, কিন্তু নাম্বার রয়েছে 5 নম্বর। কিভাবে তোমরা এই 5 নম্বর তুলতে পারবে সেই তার উপযুক্ত করে আমি প্রশ্ন উত্তরগুলো কিন্তু সাজিয়েছি। প্রথম অধ্যায় সাজিয়েছি, এবার দ্বিতীয় অধ্যায় চলে এসেছি। আশা করি কেউ কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো মিস করবে না, সকলেই দেখবে। এবং আমি আশা করবো যদি প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা যদি মনে করো অধ্যায় মুখস্থ করতে পারো বা পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু 5 নম্বর অনায়াসেই পেয়ে যাবে। আর বেশি কথা না বলে চলে এসো। বাঙালির বিজ্ঞান চর্চা এই অধ্যায়ের 2খানা ভাগ রয়েছে। প্রথম ভাগটা হলো চিকিৎসা ক্ষেত্রে বাঙালির অবদান, দ্বিতীয় ভাগটা হলো শিল্প ও কারিগরি বিষয়ে বাঙালির অবদান। আমি এই মুহূর্তে তোমাদের সামনে দ্বিতীয় যে পার্টটা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় যে পার্ট, সেই বিষয়ে প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি। অবশ্যই কিন্তু পড়বে। প্রথম প্রশ্ন আমরা পেয়েছি, দেখো, যে আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন কে? প্রথমেই বলেছি কিন্তু শিল্প ও কারিগরি ক্ষেত্রে বাঙালির অবদান, তাহলে অবশ্যই আমরা কিন্তু বাঙালির অবদানটাই দেখব। বাষ্পীয় ইঞ্জিন এর আগে 8শ শতাব্দীতে জেমস ওয়াট কিন্তু আবিষ্কার করেছিলেন। তারপরে এই বাষ্পীয় ইঞ্জিন দেখে গোলকচন্দ্র নন্দী মহাশয় এতটাই উৎসাহিত এবং আনন্দিত হয়েছিলেন, তার মনে হয়েছিল তিনিও একটা এরকম ইঞ্জিন তৈরি করতে পারেন। যেই বলা সেই কাজ। সত্যি সত্যি তিনি কি করলেন, একটা ক্ষুদ্র সংস্করণ করলেন। কার না, বাষ্পীয় ইঞ্জিনের ক্ষুদ্র সংস্করণ করলেন। এবং সত্যি সত্যি এটা যে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় তার পরীক্ষার ব্যবস্থা করেছিল উইলিয়াম কেরি সাহেব। কোথায় না, কলকাতার যে টাউন হল সেখানে করেছিলেন। এবং দেখা গেল সেই পরীক্ষাতে কিন্তু গোলকচন্দ্র নন্দী মহাশয় কিন্তু সহজে উত্তীর্ণ হলেন। তার তৈরি এই বাষ্পীয় ইঞ্জিন যেমন একদিকে মোটর চালাচ্ছে, তার সাথে সাথে জলকেও ওপরে তুলছে। তাহলে সার্থক তার এই বাষ্পীয় ইঞ্জিন তৈরি করা। নেক্সট আমরা পাচ্ছি বস্ত্রশিল্পে বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা হিসাবে কার নাম উল্লেখযোগ্য? তাহলে সীতারাম ঘোষকে আমরা এই বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কারক হিসাবে চিহ্নিত করতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই গ্রন্থের রচয়িতা হলেন নীরজচন্দ্র চৌধুরী। এই নীরজচন্দ্র চৌধুরী মহাশয় এই যে গ্রন্থটা লিখেছিলেন, কাকে দেখে লিখেছিলেন? নেক্সট যে প্রশ্নটা আমরা পাচ্ছি, দেখো 4 নম্বরের, হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেছিলেন কে? মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয়। এই মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয় একটা সময় কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হয়েছিলেন। পরবর্তীকালে তিনি একজন বিখ্যাত চিকিৎসক হয়েছিলেন। কিন্তু
এই বিদেশি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তিনি দেশীয় যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে তিনি অনেক বেশি উৎসাহী এবং তাকে সম্মানও করতেন। তাই তিনি হোমিওপ্যাথি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করলেন এবং শুধু পড়াশোনা না, সেই ব্যাপারে অগাধ পাণ্ডিত্য অর্জন করে পরবর্তীকালে তিনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেই কিন্তু অনেক বেশি খ্যাতি অর্জন করেছিলেন। এত ভালো একজন চিকিৎসক ছিলেন হোমিওপ্যাথির ব্যাপারে, তাকে ধন্বন্তরী এই উপাধি দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? এই মহেন্দ্রচন্দ্র নন্দী মহাশয়কে। মহেন্দ্রচন্দ্র নন্দীকে নিয়েই নীরজচন্দ্র চৌধুরী কি করেছিলেন? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই গ্রন্থটা কিন্তু রচনা করেছিলেন। নেক্সট আমরা আসছি 5 নম্বর প্রশ্নে। স্বদেশী যুগে আগ্নেয়াস্ত্র নির্মাণের সঙ্গে কার নাম জড়িত ছিল? আগ্নেয়াস্ত্র নির্মাণ অর্থাৎ কি? অর্থাৎ পিস্তল, দোনালা বন্দুক, এগুলোকে বলা হয় আগ্নেয়াস্ত্র, তাই তো? এই আগ্নেয়াস্ত্র নির্মাণের সঙ্গে কার নাম জড়িত আছে? রাজকৃষ্ণ কর্মকারের নাম, যিনি কিন্তু দেখো প্রথাগতভাবে কিন্তু কোনো শিক্ষাই ছোটবেলায় নেননি, কারণ অভাব ছিল বাবার, কিন্তু তবুও যন্ত্রপাতি বিষয়ে তার ছিল অগাধ ভালোবাসা। তাই সেই যন্ত্রপাতি ঘাটতে 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 তিনি একটা সময় যন্ত্রপাতি বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেলেন এবং সেই অভিজ্ঞতা তিনি বিভিন্ন কাজে লাগিয়েছিলেন। সেতুর যে সমস্ত বড় বড় যে সেতু নির্মাণ হয়েছে, সেই সেতু কলকবজা খারাপ হয়ে গেলে তিনি সেই কলকবজাগুলো ঠিক করতেন। রেলগাড়ির রেলপাতের কোনো গন্ডগোল হলে তিনি সেই কাজগুলো পারদর্শিতার সাথে করেছিলেন। তাহলে সেই দিক থেকে দেখো আমরা বলতে পারি রাজকৃষ্ণ কর্মকার কিন্তু নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সম্পূর্ণ ভগবান প্রদত্ত ক্ষমতা দিয়ে তিনি আগ্নেয়াস্ত্র নির্মাণ করে বাঙালি হিসাবে কৃতিত্ব অর্জন করেছিলেন। নেক্সট 6 নম্বরে আসবো আমরা। বিজলি বাতি তৈরিতে অসাধারণ কারিগর কে ছিলেন? অর্থাৎ কালিদাস শীল মহাশয়। 7 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে প্রথম হাফ টোন ব্লকের প্রবর্তন করেন কে? অর্থাৎ হাফ টোন ব্লকের প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী মহাশয়। তিনি ছাপার বিষয় বা মুদ্রণ যন্ত্রের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই মুদ্রণ শিল্পের উন্নতির জন্য তিনি হাফ টোন ব্লকের প্রবর্তন করলেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই হাফ টোন ব্লকের প্রবর্তন করে মুদ্রণ শিল্পকে অনেক বেশি আধুনিক করে তুলেছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক কে? বলে সুকুমার রায়। ননসেন্স বলতে কি বলতো? আজগবি সব ঘটনা, গল্প। আমরা তো সুকুমার রায়ের গল্পগুলো পড়েছি, তাই ছোট ছোট যে গল্পগুলো পড়েছি, যেমন মনে করো হযবরল, আবোল তাবোল, তারপরে মনে করো দাশু পাগলা, এরকম আমরা অনেক কিছু অনেক পড়েছি। সেইখানে আমরা দেখেছি এমন কিছু বিচিত্র বিচিত্র ঘটনা ঘটাচ্ছে, সেগুলোতে আমরা কিন্তু অনেক বেশি অর্থাৎ প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে তিনি সাহিত্যকে কিন্তু একটা আলাদা পর্যায়ে বসালেন। এবং এই ব্যাপারে আমরা শুধু, যদিও তিনি কিন্তু সুকুমার রায় ছোটদের জন্য সাহিত্য রচনা করেছেন, কিন্তু সেটা শুধু ছোটদের মনোরঞ্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা বড়রাও কিন্তু ওই কবিতাগুলো পড়ে বা তার গল্পগুলো পড়ে কিন্তু আমরা খুব আনন্দিত হই। নেক্সট দেখো, সাহিত্যে কুন্তলিন পুরস্কার প্রদান চালু করেন কে? হেমেন্দ্র মোহন বোস। কুন্তলিন সাধারণত একটা সময় সাহিত্যের ক্ষেত্রে পুরস্কার হিসেবে দেওয়া হতো। যেমন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির গল্পের জন্য এই কুন্তলিন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। অ্যাকচুয়ালি হেমেন্দ্র মোহন বোস কিন্তু কোনো সাহিত্যিক ছিলেন না, বাংলার একজন বিখ্যাত শিল্পপতি ছিলেন। গাড়ি, কলের গান, বাইসাইকেল, টর্চ লাইট, এই সবগুলো কারখানা গড়ে উঠেছিল এই বাংলার বুকে। এবং পরবর্তীকালে জগদীশচন্দ্র বসুর পরামর্শে তিনি একটা সুগন্ধি তেলের কারখানা খুললেন এবং তার নাম দিলেন কি? এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স। এই পারফিউম ম্যানুফ্যাকচারার কি হতো? অর্থাৎ কুন্তলিন কেশ তৈল নামে এক ধরনের গন্ধযুক্ত তেল তৈরি হতো, যেটাকে কেন্দ্র করে তিনি সেই সময় একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেই প্রতিযোগিতায়
কুন্তলীন পুরস্কার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই কুন্তলীন পুরস্কার কিন্তু সাহিত্যে প্রদান করা হতো। নেক্সট দেখো, ওইটার উপরে আমি বলছি, পারফিউম ম্যানুফ্যাকচারার্স এবং কলের গান রেকর্ড তৈরির কারখানা স্থাপনের সাথে কার নাম যুক্ত? হেমেন্দ্রচন্দ্র বোসের নাম যুক্ত। এই মোট 10টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, ঝটপট করে ফেলো। পরবর্তীতে আমি আবার বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো, এবং সবগুলোই কিন্তু বাছা, কোনোটাকে তোমরা কিন্তু বাদ দিতে পারবে না। এমন সুন্দর করে আমি কিন্তু প্রশ্নোত্তরগুলো সাজাবো। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। থ্যাংক ইউ।